আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা? জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা জায়েজ? এমন প্রশ্ন তুলছি কারণ একমাত্র যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু হেফাজতে হওয়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। সামরিক বেসামরিক সংস্থাগুলি দুঃখ প্রকাশ সহ যা যা দরকার তা সবই করেছে। তবে পরাজিতদের ধ্বংসের খেলায় শুধু প্রশাসন বাতাস দিচ্ছে তা নয়, কম যাচ্ছে না বিজয়ী রাজনৈতিক শক্তিরাও। যার সর্বশেষ খবর এসেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে। সেখানে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন মণ্ডল। যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতিতে, সময় দিচ্ছিলেন ক্রিকেটে। বিপিএল সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বোলার ছিলেন। সেই আসর শেষে বাড়ি ফিরে প্রাণ হারাতে হলো তাকে। এ হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। দেয়ালে পিঠ থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে, যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল 15 বছর রাজত্ব করা ছাত্রলীগ। এই ঘটনায় যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। 15 বছর দূর কি বাদ, জুলাই আগস্টের নিপীড়ক হিসেবে যে ভূমিকা, এ নিয়ে তাদের আর কোনো খেদ নেই। ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল, ছাত্র শিবির? নইলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা? আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ। তবে ছাত্র দলের অভিযোগ, বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ছাত্র শিবির তাদের বিরুদ্ধে কাজ করছে। 15 বছর শিবিরের অনেকে ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, এখন তারা নতুন বেশ নিয়েছে এমন অভিযোগ করছে ছাত্রদল। কিন্তু ছাত্রদলের পেশিকে শক্ত করতে কোথাও কোথাও স্থানীয় যুবদল, এদিক এমনকি এলাকার বিএনপি নেতাকর্মীরা পর্যন্ত যে এগিয়ে যাচ্ছেন কুয়েটের ঘটনায়, সেটা প্রমাণিত সত্য। এখন পর্যন্ত কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে কেন্দ্র থেকে এসব বিষয়ে লাই দেওয়া হচ্ছে না। কুয়েটটি সংঘর্ষের পর বা সংঘর্ষের সময় ছাত্রদলের পক্ষে রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। তবে নিন্দুকেরা এক ধাপ এগিয়ে বলেছে এসবই জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বিএনপির আয়ুষ। ছাত্র রাজনীতির নতুন রেজিম প্রতিষ্ঠা বা নিয়ন্ত্রণ নিয়ে যে প্রতিহিংসার আলামত দেখা যাচ্ছে তা নিয়ে উত্তেজিত আমাদের তথ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। তারুণ্যের উৎসবে তার সমাপনী বক্তব্যে মিলেছে সেই আভাস। আর তার বক্তব্য থেকেই কোট করি, মানুষ পরিবর্তন চায়, আগের রাজনীতি ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। এ কারণেই সংস্কার কার্যক্রম চলছে। গণ অভ্যুত্থানের পর নানা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলিতে পেশি শক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে, কারণ তারাই আগামীর নেতৃত্ব দেবে। মাননীয় উপদেষ্টা, আপনার প্রতিটি কথার সাথেই একমত আমরা, কিন্তু দলীয় লেজুর মুক্ত ছাত্র রাজনীতির যে দাবি তুলছে আপনার অনুসারী ছাত্ররা, তাদের কিভাবে ডিল করবে আপনাদের হবু রাজনৈতিক দলটি? জামাতের লেজুর হিসেবে থেকে শিবির কিভাবে আপনাদের সুরে সুর মিলাচ্ছে? এদিকে সময় সুযোগ মতো পেশির জোর দেখাতে শিবিরও যে পটু, সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবযুগের আলামতও কিন্তু দেখছি। কারণ সবশেষে খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শিবির। অন্য সংগঠনে জড়িত সেই শিক্ষার্থী কুয়েটের সংঘর্ষে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছিলেন। গত 15 বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতারা, ছাত্রলীগ যেভাবে পুলিশিং করেছে সেই ভূমিকায় কি যেতে চাইছে নতুন ক্ষমতাধররা? এদিকে এমসি কলেজের ঘটনায় শিবিরকে দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি বিএনপির অনুসারী ছাত্র নেতারা। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত হচ্ছে যে কখন না জানি রক কেটে দেয়। অবশ্য জুলাই আন্দোলনের পর ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকা শিবির রক কেটেছে এমন কোনো অভিযোগ এখনো আসেনি। তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দল ও ছাত্র শিবির যে চরম একটা দান্দিক অবস্থানে আছে, সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায়। শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে, মানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের দিয়ে। জামাতের নেতা যেখানে বলছেন আওয়ামী লীগ পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা, সেখানেও দখলদারি কায়েম করছে। অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজভী সাহেব জামায়াতকে মুনাফেক আখ্যা দিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দল করলেও বৈষম্য বিরোধীরা নির্দলীয় পাটাতন হিসেবেই থাকবে। সম্প্রতি সেখানকার কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। সেটিও কোনো দলের লেজুর ভিত্তি করবে না, এই দাবি তাদের। সমন্বয়কদের হবু দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে, নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসেবে মাঠে থাকবে?
সত্যি কথা বলতে কি, বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে। আসলেই কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে, নাকি যা হচ্ছে তা কোনো একটা গ্রুপের ষড়যন্ত্র, কেউ কি আছে এর পিছনে? মাস্টারমাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয়। কে আসলে মাস্টারমাইন্ড, কে আসলে পেছনে আছেন, কার আসলে কতটুকু কৃতিত্ব, কে কি করছেন, কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কিনা, সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে। এইগুলির উত্তর পেতে, এইসব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের। তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে, সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের মধ্যে পাল্টাপাল্টি। কোথাও কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ, এমন নানা খবর এসেছে গত কয়েক মাসে। এমনকি সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন, এমন শিরোনামও দেখছি। কথা হচ্ছে নতুন দেশ, নতুন রাজনীতি, যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে। জুলাই আন্দোলনে সেই সমন্বয়কেরা যদি গড্ডলিকা প্রবাহে ভেসে যান, সেটা হবে 24-এর আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেইমানি। তাদের নিয়ে শঙ্কার কথা বেশি বেশি বলছে অবশ্য বিএনপি। তারা অবশ্য ছাত্রদের নয়া দলের আত্মপ্রকাশের আগে কিংস পার্টি শব্দ চয়নে মনোযোগ দিয়েছেন। এই নিয়ে লেটেস্ট ভাষণটি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। তার ভাষ্য থেকে বলছি, আমরা দেখছি নির্বাচনের নামে তালবাহানা চলছে। উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলেন, সরকারে বসে কিংস পার্টি গঠন করে আর পরে নির্বাচন দেবেন। এই সব ষড়যন্ত্র দেশের মানুষ বোঝে। কিংস পার্টির কিছু আলামত কিন্তু দেখাও যাচ্ছে। একটা সময় আমরা এমপি পুত্র মন্ত্রীপুত্রদের মাস্তানি দেখেছি পাড়া মহল্লা বড় রাস্তায়। সরকারি সম্পদ ও সম্পত্তি দখলবাজি তো কম যেতে না তারা। হালে কোনো কোনো উপদেষ্টার বাবা এলাকার উন্নয়নে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দিচ্ছেন। এ যে সমন্বয়কদের রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ, সংসদ সদস্য হওয়ার উদ্যোগ, তা বুঝতে খুব বেশি রাজনীতি বিজ্ঞান জানতে হয় না। কারণ এদেশের মানুষ রাজনীতির মধ্যে পলিটিক্সটা ধরতে পারে জন্মগত প্রতিভা মারফতই। কিন্তু কিংস পার্টি নিয়ে কথা বললে কিন্তু আরো অনেক কথা, মানে স্পেশালি বিএনপি যদি কিংস পার্টি নিয়ে কথা বলে এবং কিংস পার্টির সংখ্যা অনুযায়ী কিছুটা চাপ কিন্তু তাদের উপরেও এসে পড়ে, সেই কথাগুলিও কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে। এদিকে সরকারের বয়স যখন 6 মাস পার হয়েছে, তখন কাউকে বাধ্যতামূলক অবসর পাঠানো, কাউকে ওএসডি করা, বিপরীত আবার ভূতাপেক্ষ পদোন্নতির জোয়ার, বঞ্চিত বিবেচনায় নতুন করে যোগদানের সুযোগ, প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয়। এখানে একটু যোগ করি, স্বল্প বেতনের প্রাথমিক শিক্ষক পদে কিছু মানুষকে চাকরিটা দিলে অসুবিধাটা কি? এর বদলে তাদের কেন রাজপথে কোলের শিশু নিয়ে জল কামানের আঘাতে আছড়ে পিছড়ে পড়তে হবে? শিক্ষিকা হতে আগ্রহী নারীকে কেন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বলবে স্বামীর সংসার কর, এখানে আসছস কেন? বাংলাদেশের নারীদের অগ্রগতিতে বড় ভূমিকা রাখায় যার দুনিয়া জোড়া খ্যাতি, সেই ডক্টর ইউনূস, আপনি কি আপনার একজন পুলিশ সদস্যের এই সব কথা শুনেছেন, পড়েছেন কোথাও? নারীরা শিক্ষকতা পেশায় থাকেন, এর সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে নারীর ক্ষমতায়নের বিষয়। এর বাইরে রয়েছে সামাজিক পারিবারিক বাস্তবতাও। এ নিয়ে সম্প্রতি প্রথম আলোতে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা। তার সেই ভাষ্য থেকে বলছি, আন্দোলনকারীদের মতে অনেক পুরুষ শিক্ষক চাকরি শুরু করে অন্য ভালো সুযোগ পেলে চলে যান। প্রাইমারি শিক্ষকদের বেতন কম, কাজ বেশি, এ কারণে তারা চলে গেলে প্রায় অনেক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে যায়। অন্যদিকে গ্রামাঞ্চলে নারীরা সামাজিক ও পারিবারিক কারণে একটি স্থিতিশীল অবস্থায় থাকেন। তো অন্তর্বর্তী সরকার মহাশয়, গণমানুষের আর্থসামাজিক সংকট উত্তরণে কিছুটা সময় দেন প্লিজ। কিন্তু আমরা তো দেখছি যে রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে যতটা আগ্রহী নিয়ে আপনারা, সেটা নিয়ে আমজনতার ইস্যু নিয়ে একেবারে, আবার জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেই আগ্রহ কেন জানি খানিকটা কমও আপনাদের। যাতে ক্ষমতার মেয়াদের বৃদ্ধির কৌশল দেখি আমরা বা কোনো কোনো সমালোচকেরা, আর আমজনতারা তো পেটে খেলে পিঠে সয়। মনে রাখবেন, আমজনতাদের কিন্তু পেটে খেলে পিঠে সয়। যদি বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকে, যদি মানুষের নিরাপত্তা না থাকে বা নিরাপত্তা বোধ না থাকে, তাহলে কিন্তু যা আপনি নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আপনার সরকার যদি রুটিন কাজগুলি ঠিকঠাক করতে পারে, তবে বিএনপি ছাড়া আর কেউ সেভাবে ভোটের জন্য চাপাচাপি করবে না। আপনারা আপনাদের সময় নির্বাচন দিন, যা বলেছেন সেভাবেই নির্বাচন দিন। কিন্তু সরকার পরিচালনায় নিয়মিত বিষয়গুলি নিয়ে খুশি হওয়ার খুব বেশি কারণ এখনো ঘটেনি। বরং উল্টাটাই বলা যায় যে আমরা অনেক দুঃখী আছি। স্যার, আমরা অনেক দুঃখী। কিন্তু জননিরাপত্তার নাজুক পরিস্থিতি নিয়ে আগেই বলেছি, বাজারের লাগাম এখনো সরকার হাতে আসেনি। যদিও মৌসুমের কারণে সবজির দাম এখন কিছুটা নাগালে, কিন্তু চাল, ডাল, তেল, মাছ, মুরগি এখনো আকাশ ছোঁয়া। সামনেই আছে রোজা, তারপর ঈদ, ইফতার আইটেমের দাম নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ সরকারের সামনে। সেক্ষেত্রে খুব বেশি তোড়জোড় চোখে পড়ছে না পতিত রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যের সঙ্গে। এই রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যে আশ্বাসে খুব বেশি তফাৎ নেই। এবার অবশ্য বেগুনির বিকল্প কি, খেজুরের বিকল্প কি হতে পারে তা নিয়ে বলার মতো কেউ নেই, নাকি বলবেন কেউ? এদিকে শীত তো চলেই গেছে, এসেছে বসন্ত, সামনে গ্রীষ্ম। এবার লোডশেডিং ফিরতে শুরু করেছে শহরেও। গরম বেড়ে গেলে, বিদ্যুতের লুকোচুরি যদি আরও বাড়তে থাকে, তখন ঘরমাক্ত মানুষ বিরক্ত হতে থাকবে। সেই বিরক্তি কোন পাত্রে তখন রাখবেন?
সরকার মহাশয়। আগাম বুঝ কিছুটা এসেছে তাদের মধ্যে, চৈত্র বৈশাখের গরমও তাদের চোখ রাঙানি দিচ্ছে। তাই বয়কট ভারতের আবেগ ঝেড়ে ফেলে এখন অন্তর্বর্তী সরকার বলছে আদানির বিদ্যুৎ চুক্তির পুরোটাই লাগবে। এখনকার সমালোচকদের কি তারা এখন বুঝ দিবে, কি বুঝবে তখন এরা আদানির বিদ্যুৎ নাকি পুরোটাই লাগবে, যে এইটাই বাস্তব। এমন বললে কিন্তু ওত পেতে থাকা পতিত রেজিমে গলা খাকারি দিয়ে দাঁড়াতে চাইবে। বিতাড়িত মাফিয়াতন্ত্রের জন্য জমিন খালি না রাখতে চাইলে মবতন্ত্র বন্ধ করতে হবে। এই সব যারা করছে তাদের ডেভিল গণ্য না করলে কি হতে পারে? জাতির যে ঐক্যটা অন্তর্বর্তী সরকার চায় তাতে ফাটল নিশ্চিত হয়ে যাবে। মাজার ভাঙাভাঙিতে রয়ে যাবে সেই ইন্ধন। 21-এর দুপুরেও মানিকগঞ্জের সিঙ্গাইরে বাউল সম্রাট রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার গায়ক, চিন্তক, সংগঠক অরূপ রাহি। তার ভাষা এমন, হাসিনা ফেসিবাদের পর এবার মবতান্ত্রিক তৌহিদি জনতা ফেসিবাদ। উপদেষ্টারা এসব মবগিরি সহ্য করা হবে না বলে ঘুমাইতে গেছেন। আগেকার দয়ালু রাজারা কিন্তু নিজে নির্ঘুম থেকে প্রজারা স্বস্তিতে ঘুমায় কিনা সেই খোঁজ নিতেন রাতের বেলা রাজ্য ঘুরে ঘুরে। এতটা চাই না আমরা। অন্তত চোর, বাটপার, চাঁদাবাজ, ডাকাত, মব এই জাতীয় সব বেত্তমিজদের থেকে আমজনতাকে মুক্তি দিন। জুলাই আন্দোলনের চেতনা আর ফেসিবাদী হাসিনার বিচার, এসবের আবেদন এখনো নিশ্চয়ই আছে জনমনে। কিন্তু পেটে টান পড়লে, নিজের জানমাল ঝুঁকিতে পড়লে আর কিছু ভাবার কিন্তু সময় থাকে না। চেতনার ইশতেহার, জবানের স্বাধীনতা, নতুন বন্দোবস্ত, এসব রাজনীতিবিদরা বোঝেন, আমাদের অসুবিধা নাই। কিন্তু এগুলি নিয়ে সরব আপনারা থাকেন। কিন্তু রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলে গেলেও গোলটা দেয়া যায় না। মাঠ যদি হয় সত্যিকারের খেলার, তখন মানে উল্টা বললাম, রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলেও গোলটা দেয়া যায়। মাঠ যদি হয় সত্যিকারের খেলার, তখন ছক্কাটা মারতে চাইলে অথবা বলটা গোল করতে হলে হয় গোল পোস্টে বল ঢুকাতে হবে, আর ছক্কা মারতে চাইলে বাউন্ডারিটা পার করতে হবে। উইকেট পেতে হলে বলটা ফেলতে হবে ঠিক জায়গায়। এই চ্যালেঞ্জ নিয়ে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার নাজমুল হাসান শান্তদের শুরুটা হয়েছে হার দিয়ে ভারতের বিরুদ্ধে। মানে যে হার তার চেয়ে অনেক খারাপ হতে পারতো। 35 রানে 5 উইকেট পড়েছিল, আমরা সবাই জানি। তবে তাহিদ হৃদয়ের সেঞ্চুরির কথা আমরা আলাদা করে বলতে পারি। গত 20 বছর ধরেই তো আমরা এমন সান্ত্বনার মধ্যে দিয়ে যাই যে আসলে সবাই ভালো খারাপ খেললো, 35 রানে 5 উইকেট পড়লো, তাহিদ হৃদয় আর জাকের আলীর জুটিটা জমে গিয়েছিল। তাহিদ হৃদয় তো সেঞ্চুরি পেয়েছেন, জাকের আলী একটা বড় 50 পেয়েছেন। এই সান্ত্বনা আর মানে আর কতদিন আমরা নিব? আমাদের টাইগার বাহিনী কতদিন এক জায়গায় পড়ে থাকবেন? আপাতত এর দায় কিছুদিন, মানে আর অল্প কিছুদিন আমরা পাপন রেজিমের কাছে চাপাতে পারবো। জনাব ফারুকের জমানার হিসাবও হয়তো শুরু হবে আর কিছুদিনের মধ্যেই, অথবা শুরু হয়ে গেছে। সেই কথা মাথায় রেখে হালের বিসিবি কাজ করছে কি? যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ এখনো বাকি শান্ত বাহিনীর। সে পর্যন্ত শুভকামনা জানিয়ে আজ শেষ করি। প্রিয় দর্শক,